অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, অনার্স প্রথম বর্ষের আমার প্রিয় ছাত্ররা। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামষ্টিক অর্থনীতি ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বিনিয়োগ চ্যাপ্টারটা শেষ করেছিলাম। গত ক্লাসে আমরা বিনিয়োগের যে বিষয়গুলো পড়েছিলাম তা হচ্ছে মূলধনের বর্তমান মূল্য কী এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিগুলো কী কী। আজকে আমরা নতুন একটি বিষয় শুরু করব, খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি বিষয়, সেটা হচ্ছে গুণক এবং ত্বরণ তত্ত্ব, দি থিওরি অফ মাল্টিপ্লিয়ার অ্যান্ড এক্সিলারেটর। আজকে আমরা যে বিষয়গুলো পড়ব সেগুলো হচ্ছে 1 নাম্বার গুণক কি, 2 নাম্বার কর্মসংস্থান গুণক কি, 3 নাম্বার বিনিয়োগ গুণক কি, 1ম আমরা জানব গুণক কি। গুণক বা মাল্টিপ্লিয়ার এই ধারণাটি সর্বপ্রথম যিনি প্রদান করেন তিনি হচ্ছেন R.F. কান। 1931 সালে তার একটি আর্টিকেল দি রিলেশন অফ হোম ইনভেস্টমেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট গ্রন্থে তিনি এই ধারণাটি প্রদান করেন। পরবর্তীতে 1936 সালে J.M. কেইন্স তার বিখ্যাত গ্রন্থ দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে বিনিয়োগ গুণকের সংজ্ঞাটি প্রদান করেন। আসলে গুণক কি? সাধারণভাবে আমরা গুণক বলতে যা বুঝি যা দ্বারা গুণ করা হয়, কিন্তু গাণিতিকভাবে আমরা জানি যে একটি অপেক্ষকে একাধিক স্বাধীন চলক থাকতে পারে এবং স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলকের মান পরিবর্তিত হয়। যে কোনো একটি স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলকের মান যে কয় গুণ পরিবর্তিত হয় তাই হচ্ছে গুণক বা মাল্টিপ্লিয়ার। আমরা জানি যে সামষ্টিক অর্থনীতিতে জাতীয় আয় অনেকগুলো স্বাধীন চলকের উপর নির্ভর করে। এখন এই যে স্বাধীন চলক তার যে কোনো একটি মানের পরিবর্তনে অধীন চলক জাতীয় আয়ের মান পরিবর্তিত হয়। স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলক জাতীয় আয়ের মান যে কয় গুণ পরিবর্তিত হয় তাই হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে গুণক বা মাল্টিপ্লিয়ার। মাল্টিপ্লিয়ার অনেকগুলো প্রকার আছে, আমরা এখন একটু দেখব যে প্রকারগুলো কি কি। 1 নাম্বার কর্মসংস্থান গুণক, 2 নাম্বার বিনিয়োগ গুণক, 3 নাম্বার কর গুণক, 4 নাম্বার সরকারি ব্যয় গুণক, 5 নাম্বার আমদানি গুণক, 6 নাম্বার রপ্তানি গুণক, 7 নাম্বার বৈদেশিক বাণিজ্য গুণক, 8 নাম্বার ভারসাম্য বাজেট গুণক, 9 নাম্বার অতি গুণক, 10 নাম্বার হস্তান্তর ব্যয় গুণক, 11 নাম্বার গতীয় গুণক, 12
12 নম্বর ব্যবচ্ছেদ গুণক। এই গুণকগুলোর মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে কর্মসংস্থান গুণক, বিনিয়োগ গুণক, সরকারি ব্যয় গুণক এবং ভারসাম্য বাজেট গুণক। এখন আমরা জানবো যে কর্মসংস্থান গুণক কি। কর্মসংস্থান গুণকের ধারণাটি সর্বপ্রথম অধ্যাপক আরিফ খান 1931 সালে প্রদান করেন। তার মধ্যে প্রাথমিকভাবে কর্মসংস্থানের পরিবর্তন হলে চূড়ান্তভাবে কর্মসংস্থানের উপর যে গুণিতক প্রভাব পড়ে তাকে সামষ্টিক অর্থনীতিতে কর্মসংস্থান গুণক বলে। সাধারণভাবে প্রাথমিকভাবে যখন কর্মসংস্থানের পরিবর্তন করা হয়, চূড়ান্তভাবে কর্মসংস্থান তার চেয়ে কয়েক গুণ বেশি পরিবর্তিত হয়। অর্থাৎ প্রাথমিক কর্মসংস্থান পরিবর্তনের ফলে চূড়ান্ত কর্মসংস্থানের যে পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে সামষ্টিক অর্থনীতিতে কর্মসংস্থান গুণক বলা হয়। এটিকে একটি সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে Kn = Nf / N0। এখানে Kn হচ্ছে কর্মসংস্থান গুণক, Nf হচ্ছে চূড়ান্ত কর্মসংস্থান, N0 হচ্ছে প্রাথমিক কর্মসংস্থান। আমরা যদি একটু নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে করে দেখি তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে আর একটু সহজ হবে। যদি আমরা ধরি যে আমাদের N0 অর্থাৎ প্রাথমিক কর্মসংস্থান হচ্ছে 100 আর আমাদের চূড়ান্ত কর্মসংস্থান হচ্ছে 1000, তাহলে আমাদের কর্মসংস্থান গুণকের মানটা হবে 1000 / 100 = 10। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে 100 জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে চূড়ান্তভাবে 1000 জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ব্যাপারটা যদি আমরা একটু বুঝতে চাই যে কেন এরকম হচ্ছে, যে প্রাথমিকভাবে আমরা যে পরিমাণ লোকের কর্মসংস্থান সৃষ্টি করছি তার চেয়ে কেন কয়েক গুণ বেশি লোকের কর্মসংস্থান হচ্ছে, এটার কারণ হচ্ছে যে প্রাথমিকভাবে যখন কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়, উৎপাদন বাড়লে আয় বাড়ে, আয় বাড়লে জনগণের ক্রয় ক্ষমতা বাড়ে, ক্রয় ক্ষমতা বাড়লে ভোগ ব্যয় বাড়ে, ভোগ ব্যয় বাড়লে বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বৃদ্ধির ফলে আরো নতুন করে কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং ব্যাপারটি ক্রমান্বয়ে চলতেই থাকে। এর ফলে দেখা যায় যে প্রাথমিকভাবে যে পরিমাণ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, চূড়ান্তভাবে তার চেয়ে কয়েক গুণ বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এটাই মূলত কর্মসংস্থান গুণক। এখন আমরা জানব বিনিয়োগ গুণক কি। বিনিয়োগ গুণক বা ইনভেস্টমেন্ট মাল্টিপ্লিয়ার। জে.এম. কেইন্স সর্বপ্রথম বিনিয়োগ গুণকের ধারণাটি দেন। তার মতে প্রাথমিকভাবে স্বয়ংভূত বিনিয়োগ বাড়ানো হলে চূড়ান্তভাবে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে বিনিয়োগ গুণক। অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ যে অনুপাতে বাড়ে, জাতীয় আয় তার চেয়ে কয়েক গুণ বেশি বাড়ে। অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের পরিবর্তন, এই দুইয়ের অনুপাতই হচ্ছে
বিনিয়োগ গুণক। এটিকে আমরা একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে কে ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল আই। এখানে কে হচ্ছে বিনিয়োগ গুণক, ডেল ওয়াই হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তন, ডেল আই হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন। আমরা একটু নির্ণয়িতের ভেবে দিয়ে ব্যাপারটা একটু দেখতে পারি। যদি আমরা ধরি যে আমাদের জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে ডেল ওয়াই হচ্ছে 1000 এবং স্বয়ংভূত বিনিয়োগ ডেল আই হচ্ছে 100, তাহলে আমাদের বিনিয়োগ গুণকের পরিমাণটা হচ্ছে 1000 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 10। অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ 100 ছিল, কিন্তু আমাদের জাতীয় আয় 10 গুণ বেশি পরিবর্তিত হচ্ছে। আমরা এই বিনিয়োগ গুণকের যে ফর্মুলাটা আমরা পেয়েছি যে কে ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল আই, এটাকে আরেকটু সহজভাবে লেখা যায় 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই বিনিয়োগ গুণককে সরাসরি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি লিখতে পারি। জাতীয় আয়ের চ্যাপ্টারে তোমরা পড়ে এসেছো যে কেইনসের ক্রস ডায়াগ্রামে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় যখন এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাইয়ের সমান হয়। আমাদের এগ্রিগেট সাপ্লাই যখন এগ্রিগেট ডিমান্ডের সমান তখন আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়। এখন এএস হচ্ছে আমাদের জাতীয় আয়, এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। আর আমাদের এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদাটা হচ্ছে সি প্লাস আই, অর্থাৎ এখানে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় থাকবে। তোমরা হয়তো অর্থনীতির বিভিন্ন খাত বিশিষ্ট অর্থনীতির কথা শুনে এসেছো, তারপরও তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবার একটু আলোচনা করছি যে যখন আমাদের এগ্রিগেট ডিমান্ডে সি প্লাস আই অর্থাৎ দুটি খাত থাকবে তখন সেটা হচ্ছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। যখন এর সাথে সরকারি ব্যয় অর্থাৎ জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যুক্ত হবে তখন সেটা হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতি। এবং এর সাথে যখন আরো একটি খাত অর্থাৎ এক্স মাইনাস এম ইকুয়াল টু নিট রপ্তানি যুক্ত হবে তখন সেটা হচ্ছে চার খাত বিশিষ্ট অর্থনীতি। আমরা আমাদের ফর্মুলাটাকে সহজ করার জন্য আমরা একটি সহজ সূত্র ধরলাম, সেটি হচ্ছে আমরা দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিকে ধরব। আমরা ধরি যে আমাদের ভোগ ব্যয় ফাংশনটা হচ্ছে এ প্লাস বি ওয়াই এবং আমাদের বিনিয়োগ অপেক্ষক হচ্ছে আই ওয়ান অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ। তাহলে আমরা যদি সূত্রে আমাদের মানগুলো বসাই তাহলে আমরা যেটা পাবো y ইকুয়াল টু সি প্লাস আই, অর্থাৎ y সমান সমান সি এর মান a প্লাস বি ওয়াই প্লাস আই ওয়ান। y কে আমরা এক পাশে নিয়ে আসি তাহলে y মাইনাস বি ওয়াই ইকুয়াল টু a প্লাস আই ওয়ান
সমান সমান এখান থেকে আমরা y কে যদি কমন নেই তাহলে 1 মাইনাস বি ইকুয়াল টু a প্লাস i1। তাহলে আমরা y ইকুয়াল টু লিখতে পারছি a প্লাস i1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি। এটাকে আমরা y1 ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন যদি আমরা ধরি যে আমাদের স্বয়ংভূত বিনিয়োগ i1 থেকে বেড়ে i2 হচ্ছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্বয়ংভূত বিনিয়োগ বেড়ে যদি i1 থেকে i2 হয়, তাহলে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে y ইকুয়াল টু সি প্লাস আই সমান সমান y ইকুয়াল টু এ প্লাস বিওয়াই প্লাস i2 সমান সমান y মাইনাস বিওয়াই a প্লাস i2। এখান থেকে যদি আমরা y কে কমন নেই তাহলে 1 মাইনাস বি এটা সমান যদি আমরা y2 ধরি তাহলে আমাদের এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করব। আমাদের 2 নম্বর সমীকরণ হচ্ছে y2 মাইনাস 1 নম্বর সমীকরণ হচ্ছে y1, যেটাকে আমরা এটা লিখেছি, এবং আমাদের 2 নম্বর সমীকরণ হচ্ছে y2। তাহলে y2 মাইনাস y1 ইকুয়াল টু a প্লাস i2 divided by 1 minus b minus a plus i1 divided by 1 minus b। আমরা জানি যে কোনো কিছুর পরিবর্তনকে আমরা ডেল এই চিহ্নটা দিয়ে প্রকাশ করতে পারি, তাই আমরা y2 থেকে y1 বাদ দিয়ে আমরা ডেল y পাবো। a প্লাস i2 মাইনাস i1, এখানে a কাটা চলে গেল, তাহলে ডেল y ইকুয়াল টু, এখানেও দেখো i2 মাইনাস i1, অর্থাৎ এখানেও একটা পরিবর্তন, সুতরাং এটাকেও আমরা ডেল i লিখতে পারি। এখন উভয় পাশকে আমরা সমীকরণের সুবিধার্থে ডেল i দ্বারা ভাগ করব, তাহলে আমাদের সূত্রটি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি। অর্থাৎ আমরা আমাদের বিনিয়োগ গুণক কে ইকুয়াল টু লিখতে পারি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল আই অথবা 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি। এখন বি সম্পর্কে তোমরা অলরেডি এর আগে ভোগ চ্যাপ্টারতে পড়ে এসেছো যে বি হচ্ছে গিয়ে ডেল সি ডিভাইডেড বাই ডেল ওয়াই, অর্থাৎ আয়ের পরিবর্তনে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে বি। আবার একই সাথে এটাই হচ্ছে কি আমাদের এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, অর্থাৎ
প্রান্তিক ভোগ প্রবণতা, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে আমার ভোগ ব্যয়ের যে পরিবর্তন হচ্ছে এই দুয়ের অনুপাতই হচ্ছে এই এমপিসি। আমরা জানি যে আমাদের বি এর মানটা সবসময় গ্রেটার দেন 0 বাট লেস দেন 1। কেন গ্রেটার দেন 0 এবং লেস দেন 1 এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, যে আমরা জানি যে আমাদের আয় যখন পরিবর্তন হয় তখন ভোগ ব্যয় পরিবর্তন হয়। অবশ্যই আয় পরিবর্তন হলে আমার ভোগ ব্যয় বাড়বে, তাই এটা হচ্ছে গ্রেটার দেন 0। আবার যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের আয় যখন বাড়ে আমাদের ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বাড়ে, অর্থাৎ সবসময় ডেল সি লেস দেন ডেল ওয়াই, অর্থাৎ এই সেন্সে আমাদের কি হবে, বি এর মানটা সবসময় লেস দেন 1 হবে, অর্থাৎ বি এর মান সবসময় গ্রেটার দেন 0 বাট লেস দেন 1 এর মধ্যে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস বি, এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এমপিসি, যেহেতু বি সমান হচ্ছে এমপিসি। আবার এই বি কিন্তু হচ্ছে আমার ভোগ রেখার ঢাল, আবার একই সাথে এটা হচ্ছে এমপিসি বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এর সাথে সাথে তোমরা আরো জানো, এটা তোমরা ভোগ চ্যাপ্টারে পড়ে এসেছো, যে আমার এমপিসি প্লাস এমপিএস সমান সমান হচ্ছে 1, অর্থাৎ এই দুটোর কম্বিনেশন মিলে হচ্ছে 1। তাহলে একটু দেখো যে এটাকে আমরা কিন্তু কি লিখতে পারি, যেহেতু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এমপিসি, তাহলে আমরা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই এমপিএস। সরাসরি কিন্তু আমরা এটাও লিখতে পারছি, যেহেতু আমাদের এমপিসি প্লাস এমপিএস সমান সমান হচ্ছে 1। তাহলে একটু দেখো যে আমাদের যে বিনিয়োগ যে গুণকটা এটা এমপিসির উপরও ডিপেন্ড করে, আবার এমপিএস এর মানের উপরও ডিপেন্ড করে। তো আমরা এখন একটু দেখবো যে কিভাবে এটা পরিবর্তিত হচ্ছে। সাধারণভাবে যখন আমার এমপিসির মান বাড়বে তখন আমার, এটা তো কে বিনিয়োগ গুণক, কে এর মানটাও বাড়বে। আবার যখন এমপিসির মান বা এমপিসি মানে হচ্ছে কি বি, এমপিসি বা বি এর মান যখন বাড়বে তখন আমার বিনিয়োগ গুণকও বাড়বে। আবার বি বা এমপিসির মান যখন কমবে আমার বিনিয়োগ গুণকের মানও কমবে। এটা আমরা যদি একটু নিউমেরিক্যাল ভ্যালু বসিয়ে দেখি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। যে দেখো, যদি আমরা ধরি যে আমাদের বি এর মান হচ্ছে 0.5, তাহলে কত হচ্ছে, আমাদের বিনিয়োগ গুণক হচ্ছে 2। যখন আমার এমপিসির মান বাড়লো, এটা আমরা ধরি 0.75, তাহলে দেখো আমার কে এর মান কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন আমার এমপিসির মান বাড়ছে আমার বিনিয়োগ গুণকের মানও বেড়ে যাচ্ছে। একইভাবে এমপিএস এর উপরও ডিপেন্ড করবে আমার বিনিয়োগ গুণকের মানটা। যখন আমার এমপিএস এর মান বাড়বে তখন আমার কে অর্থাৎ বিনিয়োগ গুণকের মানটা কমবে, এবং যখন এমপিএস এর মান কমবে তখন আমার বিনিয়োগ গুণকের মানটা বাড়বে। এটাও আমরা একটু নিউমেরিক্যাল ভ্যালু বসিয়ে দেখতে পারি। যদি আমরা ধরি যে আমাদের প্রথমে আমার এমপিএস এর মান হচ্ছে 0.5, তখন আমার গুণকের মান হচ্ছে কত, 2। কিন্তু যখন আমি যদি এটা কমিয়ে দেই 0.25 দেই, আমার এমপিএস এর মান যদি আমি ধরি 0.25, তাহলে দেখো আমার বিনিয়োগ গুণকের মানটা বেড়ে যাচ্ছে, বেড়ে 4 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা বিপরীতমুখী সম্পর্ক, যখন এমপিএস এর মান বাড়ছে তখন বিনিয়োগ গুণকের মান কমছে, আর যখন এমপিএস এর মান কমছে তখন বিনিয়োগ গুণকের মানটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই বিনিয়োগ গুণক যে সূত্রটা এটা আসলে আমাদের এমপিসির সাথে সম্পর্কিত এবং এমপিএস এর সাথে সম্পর্কিত, আমরা দুইভাবেই লিখতে পারি। তাহলে আজকে তোমাদের সাথে
আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে আমরা গুণক চ্যাপ্টারটা শুরু করেছি। এখান থেকে আমরা জানতে পেরেছি গুণক কি, কর্মসংস্থান গুণক কি এবং বিনিয়োগ গুণক কি, এবং বিনিয়োগ গুণকের সূত্রের ডিরাইভেশনটাও আমরা দেখেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। আবারও নেক্সট ক্লাসে তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।